প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই। আমি মাসুদুল হাসান রনি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নারী কবিতা লিখেছেন, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ভেদাভেদ না থাকলেও বাংলাদেশের রাজনীতিতে নারীদের উপস্থিতি বেশ কম, অথচ যে কোনো লড়াই সংগ্রামের সম্মুখ সারিতে থেকে লড়াই করেছেন নারীরা। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে নারীর ব্যাপক অংশগ্রহণ ছিল, কিন্তু জুলাই পরবর্তী সময় রাজনীতিতে কোথাও নারীর উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। অন্যদিকে ঘরে বাইরে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। পথে ঘাটে নারীকে অপদস্থ হতে হচ্ছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে চলছে তুমুল তর্ক বিতর্ক। সমসাময়িক রাজনীতিতে নারীর অংশগ্রহণ কমে যাওয়ার কারণ কি? নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে কোনো মহলের এত গোষ্ঠা বা রাগ কেন? এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, আছেন সাংবাদিক সৈয়দা ফারজানা জামাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। প্রথমেই ফাইমা নাসরিন মুন্নি, আপনার কাছে জানতে চাই, নারীদের কর্ম সর্বক্ষেত্রে লড়াই করতে হয়, নিজেদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, ক্ষমতায়নের ক্ষেত্রে, সম অধিকারের লড়াই, লড়াই চলছে রাজনীতিতে, লড়াই চলছে ঘরে বাইরে। রাজনীতিতে নারীরা কেন পিছিয়ে আছে? অনেক ধন্যবাদ আপনাকে প্রথমে, এবং আমার সাথে যিনি সহ আলোচক আছেন আর সেই সাথে সম্মানিত দর্শক যারা দেখছেন, আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের দেশে নারীদের রাজনীতিতে উপস্থিতি, আমাদের দেশে জনসংখ্যার অর্ধেক কিংবা তার চাইতেও বেশি কিন্তু নারী। এটা এমন না যে শুধু রাজনীতিতে নারীদের উপস্থিতি, কারণ এই সমাজটা, আমাদের এই রাষ্ট্রটা, এটা পিতৃতান্ত্রিক। এখন পিতৃতান্ত্রিক একটা সমাজে সেখানে একজন নারীকে ঘর সংসার বাড়ি ঘর সবকিছু সামলেও আপনার তার ডাবল যোগ্যতা প্রমাণ করে তবেই কিন্তু আসতে হয় যে কোনোখানে, সেটা পেশাগত জীবন বলেন কিংবা রাজনীতি বলেন, সবখানেই। কারণ আরো অনেক বেশি ফাইন টিউন হতে হয় একজন নারীকে, অনেক বেশি তাকে প্রমাণ করতে হয়, অনেক বেশি তাকে কঠিন একটা অবস্থার ভিতর দিয়ে আসলে যেতে হয়। কিছুদিন আগে আমরা দেখেছি যে বাজেট দিয়েছে, আপনি দেখবেন নারীদের জন্য বাজেটে কোন রকম, কি এটা শুধু আজকের কথা আমি বলছি না, বিগত দিনগুলোতেও অনেক সময় বিএনপি, আমার দল, অনেক রকম নারী বান্ধব ইনিশিয়েটিভ নিয়েছে, কাজ করেছেন, কিন্তু যেটা হচ্ছে বটম লাইন, যে বৈষম্য সমাজে, পরিবারে এবং রাষ্ট্রে যেটা বিরাজ করছে, এটা হঠাৎ করে একেবারে চলে যাবে, মানে উধাও হয়ে যাবে, বিষয়টা এরকম না। সংবিধানের দিকে তাকালেও দেখবেন নারী আর শিশুদেরকে এক জায়গায় বলা হয়েছে আর কি, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য আইন করতে রাষ্ট্র পিছপা হবে না, কিন্তু বিষয় তো সেটা না। কারণ তাহলে তো বলেই দিল যে নারী কিংবা আমরা কিংবা শিশু, মানে পিছিয়ে পড়া আমরা একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি। আমাদের দেশের যে সামাজিক প্রেক্ষাপট, আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের দেশের অর্থনৈতিক যে প্রেক্ষাপট, সবকিছু মিলিয়ে আপনাকে আমাদেরকে এটা ভাবতে হয় যে এই রাষ্ট্রটা, এই সমাজটা নারী বান্ধব কিনা। দেখেন, যে কোনো একটা পরিবারে যখন একজন শিশুর আগমন ঘটে, জন্ম হয়, ছেলে হলে সবাই খুব খুশি হয়, বা ছেলে হয়েছে, মেয়ে হলে মেয়ে হয়েছে, মানে এখান থেকে তো শুরু হয় ওই যে একটা ডিফারেন্সিয়েশন, যেটা এটা পরিবার থেকেই শুরু হয়। আমাদের যদিও সাউথ ইস্ট এশিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী ছিলেন আমাদের দেশনেত্রী আপসহীন, আমরা যাকে বলি গণতন্ত্রের মানুষ কন্যা, বেগম খালেদা জিয়া। আমরা দেখেছি একজন গৃহবধূ থেকে উনি সারা দেশের না, সারা বিশ্বেই ওনার যেই মর্যাদা, ওনার যেই জনপ্রিয়তা, কি ভয়ঙ্কর মূল্য ওনাকে দিতে হয়েছে সেই জন্য। দেখেন, পিতৃতান্ত্রিক পরিবার, পিতৃতান্ত্রিক সমাজ, সেই রাষ্ট্র, এখানে সামাজিক সুরক্ষার যে বলয় নারীদের, সেখানে রাজনীতিতে আসা একজন নারীর জন্য খুব সহজ বিষয়টা কিন্তু মোটেও তা নয়। আমি বলি যে পরিবারে, আমি যেটা আমার মানে বক্তব্য শুরুতে বলার চেষ্টা করছি, যে সমাজে এবং রাষ্ট্রে
সমাজটা নারী বান্ধব কিনা, সমাজটা রাষ্ট্রটা নারী বান্ধব কিনা, মোটেই আমরা তো সেটা দেখছি না। কারণ আপনি দেখবেন বাল্য বিবাহ হচ্ছে, বাল্য বিবাহ নিরুৎসাহিত করা হচ্ছে, কিন্তু যেখানে পভার্টি মানে দারিদ্রতা এমন ভাবে আশপাশ চেপে ধরে যে আমাদের ৬৮,০০০ গ্রাম, সেখানে এখনো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে। নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বলি, দেখেন নারীর ক্ষমতায়ন কিংবা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কিংবা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, এগুলো সবকিছুই একটার সাথে আরেকটা মিলে আছে। এমন না যে হঠাৎ করে আউট অফ ব্লু আপনি বলবেন যে নারী রাজনীতিতে অংশগ্রহণ কম কেন। বিষয়টা আমি সেভাবে দেখি না একজন আবার আসবো রাজনৈতিক আপনার কাছে। কর্মী হিসেবে। জি। জি, রাজনৈতিক কর্মী হিসাবে আপনি বলতে চাচ্ছেন এখানে নারী কেন তাদের অংশগ্রহণ একজন কম বা বেশি? মানবাধিকার কর্মী হিসেবেও বলি, সারা জীবন নারীদের বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি, এখনো করছি, শিশুদের নিয়ে, নারীদের নিয়ে। কাজেই আমার অভিজ্ঞতায় মানে দীর্ঘ সময়ের বলে যে এটা একটার সাথে আরেকটা সমস্যা, যেটা এটা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। এটা সময় লাগবে, তবে আমরা আস্তে আস্তে ধীরে আমরা সেই ধীরে বিষয়গুলো সেই নিয়ে দিকে কথা বলবো যাচ্ছি। আপনার সাথে। সৈয়দা ফারজানা জামান, আপনার কাছে একই রকম প্রশ্ন। আপনি তো দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সাথে যুক্ত আছেন এবং অ্যাক্টিভিস্ট, একজন নারী সাংবাদিক হিসাবে আপনি কাজ করতে গিয়ে বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যতটা অংশগ্রহণ থাকে পুরুষদের, সেখানে রাজনীতিতে নারীর অংশগ্রহণটা খুব কম। কেন নারীরা পিছিয়ে আছে আপনার দৃষ্টিতে একটু যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ রনি ভাই, সবাইকে শুভ সকাল, অগ্রিম ঈদ মোবারক। তো যে বিষয়টা নিয়ে আমরা যে কথা বলছি সেটা আসলে অনেক খুবই মানে একটা আলোচনার বিষয় এটি না। আপনি একটু আগে উল্লেখ করলেন, আমি মোটামুটি বেশ 2 দশক ধরে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। আমরা যেরকম সাংবাদিকদেরকে দেখে আসছি যে বিভিন্ন টক শোতে যারা অংশগ্রহণ করে থাকেন, হার্ড নিউজ বলি, আমরা সফট নিউজ বলি, ধরনের কথা বলে আমি আমার ক্যারিয়ারের বেশিরভাগ সময় ফিচার বেসড জার্নালিজম করে এসেছি। রাজনীতি তো আসলে একটা বিশাল একটা ক্ষেত্র। এই জার্নালিজমকে যদি আমরা রাষ্ট্রের একটা পিলার বলা হয়, সেখানেও কিন্তু আপনি দেখবেন নারীদের সংখ্যা খুবই কম। আর প্রত্যেকটা ক্ষেত্রে কেন কম, এখানে আমার পূর্ববর্তী যে আপা কথা বলে গেলেন, আপার সাথে আমি একটু একমত। সেটা হচ্ছে এটার সাথে আসলে সবকিছু সম্পর্ক যুক্ত। তার থেকে বেশি সম্পর্ক যুক্ত হচ্ছে রাষ্ট্রীয় পলিসি। এখন আমরা যদি বলি যে আমরা এই রিসেন্ট যে জুলাই অভ্যুত্থান দেখে আসলাম, সেখানে নারীদের অংশগ্রহণ কি কম ছিল? আমার মনে হয় না সেখানে নারীদের অংশগ্রহণ কম ছিল, বরঞ্চ এই আন্দোলনটাকে একটা অন্যরকম মাত্রা দিয়েছে নারীর কণ্ঠ। যখন মেয়েরা হল থেকে বের হয়েছে, যখন মেয়েরা রাস্তায় নেমেছে, যখন মেয়েরা চট্টগ্রামে একটা ছেলেকে পুলিশ ভ্যান থেকে ছুটিয়ে এনেছে, যখন তারা লিড দিয়েছে, যখন তারা একটা মিছিল, আপনারা দেখেছেন অনেক হাজার হাজার ভিডিও এখন অনলাইনে আছে, একটা পুরো মিছিলের সামনের সারিতে সমস্ত নারী হাতে হাত ধরে দাঁড়ানো এবং তার পিছনে হচ্ছে ছেলেরা। নারীরা একসময় বাঁধন খুলে দিল এবং ছেলেরা দৌড়ে গিয়ে পাল্টা হচ্ছে জবাব দিল তাদের আক্রমণের দিকে। আমার খুব পছন্দের ভিডিও এটা, এই জন্য আমি একটু বর্ণনা করে বললাম। এবার আসি যে তারা তাহলে কোথায় গেল। প্রশ্নটা তো এইটাই যে আমরা মাঠে থাকি কিন্তু আমরা কোথায় চলে যাই। এর পিছনে সম্পূর্ণভাবে ভূমিকা হচ্ছে, যেটা আমি বলবো যে পিতৃতান্ত্রিক সমাজ বলে না, আমি বলতে পারি মেল ডমিনেটিং একটা সোশ্যাল সিস্টেম, পলিসি, যা আমাদেরকে সামগ্রিকভাবে ভাবতে এখনো শেখায়নি। আমরা যদি এই আন্দোলনটাকে বেস করে ধরি, আমি আপনাদের থেকে আসলে কর্মক্ষেত্র হয়তো অনেক পরে কাজ শুরু করেছি বা হয়তো আমার দৃষ্টিভঙ্গিও অন্যরকম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সব জায়গায় গিয়ে নারীদেরকে টার্গেট করা খুব সহজ। এই আন্দোলনও যেই নারীরা সামনে এসেছিল, আপনি দেখবেন নারী অ্যাক্টিভিস্ট হিসেবে তাদেরকে যতটা না আক্রমণ করা হয়েছে, তার থেকে বেশি আক্রমণ করা হয়েছে যে দেখতে কেমন, তার পরিবার কি করে, সে কি জামা কাপড় পরে কোথায় বেড়াতে গেছে, তার লাইফস্টাইলটা কিরকম, সে কি অ্যাক্টর না অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস হলে সে কিভাবে তার লাইফস্টাইলটাকে মেনটেন করে, তার কাজের ক্ষেত্রে সে কত টাকা সফল, কতটা সফল না। তার মানে দেখেন, সে মাঠে নেমে যেই কাজটা করেছে, মাঠে নেমে যে একাত্মতা প্রকাশ করেছে, আন্দোলন যে কোনো আন্দোলনের জন্য হোক না কেন, সেটা নিয়ে কিন্তু খুব বেশি কথা হয়নি। তাকে আক্রমণ করার জন্য ব্যক্তি মানুষটাকে মানুষ খুঁজে নিয়েছে। এখন এটা একটা ছোট দেশ,
একটা ছোট দেশ, আমরা সবাই সবাইকে চিনি। এই মেয়েগুলারও কিন্তু আত্মীয় স্বজন আছে, তাদের সাথে বিলঙ্গিংস আছে। সেই পুরোটা সামগ্রিক নিরাপত্তা কি একটা রাষ্ট্র বা যেই দলের জন্য তারা নেমেছে বা যাদের জন্য তারা নেমেছে, যাদের বিপক্ষে তারা নেমেছে, তারা কি তাদেরকে সেটা নিশ্চিত করতে পেরেছে? আমি যে আজকে আপনার সাথে কথা বলছি, এই কথায় যদি আমি এমন কিছু বলে ফেলি যে আমার পাশের মানুষটা যদি বিব্রত বোধ করে, সে যে আমাকে আঘাত করবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে? এই নিশ্চয়তার অভাব থেকে মেয়েরা যেটা করে, মেয়েরা কখনো আন্দোলন ছাড়ে না। আমি এটা সবসময় বলবো যে মেয়েরা কখনো মাঠ ছেড়ে দেয় না, মেয়েরা কখনো আন্দোলন ছাড়ে না, না হলে আমরা এতদিন আসলে কাজ করে টিকতে পারতাম না। আমি মনে করি যেটা মেয়েরা যেটা মনে করে যে আমরা একটু ব্যাকওয়ার্ড গিয়ে বা একটু হয়তো আড়াল থেকে যদি আমাদের লড়াইটা লড়ে যেতে পারি, যখন সামনে আসবো আমরা ঠিকই সামনে আসবো। মানে পিছিয়ে পড়ার আসলে এই কথাটাকে আমি একটু ডিসএগ্রি করি। কোনোভাবে কেউই পিছিয়ে পড়ে না কোন আন্দোলন থেকে। আপনি যদি কোনো কিছু বিশ্বাস করেন বা আমি যদি কোনো কিছু বিশ্বাস করি, আমি তো আমার বিশ্বাস থেকে পিছনে যাব না। বাট হ্যাঁ, যখন আমি রাস্তায় নামবো আমি অবশ্যই চিন্তা করবো আমি যে বাসাটাতে থাকি সেই বাসা কেন্দ্রিক সকলের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে কিনা। ধন্যবাদ ফারজানা জামান। আমরা একটু আসতে চাচ্ছি অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশে অবস্থান এখনো উৎসাহব্যঞ্জক নয়। সামাজিক ক্ষমতা কাঠামোতে নারীরা এখনো পুরোপুরি প্রবেশ করতে পারে নাই। জাতীয় সংসদে 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত করা আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এর মাধ্যমে কি নারীর সত্যিকারের রাজনৈতিক ক্ষমতায়ন প্রতিফলিত হয়? দেখেন, বিএনপি তো বলেছে যে 50 থেকে 100টা আসনে নারীদের যে আসন সংরক্ষিত, যে আসনটা আছে, সেখানে আসন সংখ্যা বাড়ানোর যে কথাটা এসছে। তবে আমি বলি কি, সংরক্ষিত এই শব্দটা, এটা আমরা তো রাজনীতি করি, এই সংরক্ষিত এটা না করে যদি স্থানীয় সরকার নির্বাচন করে নির্বাচিত হতে পারেন, তাহলে এই সংরক্ষিত আসন না বলে এটা যদি ওপেন করে দেয়া হয় যে যেমন ভাবে অন্য আসনগুলোতে নির্বাচন করা হয় সংবিধান অনুযায়ী, নির্বাচনে আমরা ওইভাবেই নির্বাচন করে নির্বাচিত হয়ে আসতে চাই, মানে আলাদা কিছু স্পেশাল কোনো ট্রিটমেন্ট, আলাদা কোনো কিছু আমাদেরকে ওই দেয়ারও দরকার নেই। ওইটা আমরা মনে করি ওপেন করে দিলে বেটার হবে। কারণ দেখেন, রাজনীতিতে বিভিন্ন রকম প্রভাব, রাজনীতিতে সময় দেয়া, রাজনীতিতে যে সক্ষমতা, অর্থনৈতিক আমাদের যে নিরাপত্তা, অর্থনৈতিক যে কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণের যেই আমাদের ক্ষমতা, সবকিছু মিলিয়েই কিন্তু আপনার রাজনীতিটা 33% আসন সংরক্ষণের কথা কিংবা 33% অংশগ্রহণের কথা একটা রাজনৈতিক দলে যারা নারী থাকবেন তাদের নির্বাচন কমিশন থেকে সেটা বলা হয়েছে। এখন আমি মনে করি যে আমাদের দল, তারা আপনার নারী বান্ধব আছে, কারণ আমাদের দলের যিনি প্রধান এই মুহূর্তে আছেন আমাদের দেশনেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি তো নারীদের জন্য অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে আমাদের নারী পুলিশ যারা আছেন, এইরকম বহু বহু যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের আরো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে আমি মনে করি। এবং সেই সাথে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নারীদের যেই একটা ভীষণ রকমের অংশগ্রহণ আমরা দেখেছি, সেই তুলনায় আপনি সঠিকভাবেই বলেছেন যে এখন আমরা নারীদের উপস্থিতি যেটা বিভিন্ন ফোরামগুলোতে, সেখানে আমরা মনে করি এটা আরো অনেক বেশি আশাব্যঞ্জক হতো যদি আরো অধিক সংখ্যক নারী আমরা দেখতে পেতাম। আশা করি 10 মাস চলে গেছে, এখনো যেটুকু সময় ওনারা আছেন সেখানে বিভিন্ন আপনার প্রোগ্রাম, প্ল্যাটফর্ম, ফোরাম যেগুলো হচ্ছে, সেখানে নারীদের আরো উপস্থিতি আমরা দেখব বলে আমরা আশা করতে চাই। সেটা সময় বলে দিবে। দেখেন, নারী আর রাজনীতি এটা সাংঘর্ষিক নয়। নারী আর রাজনীতি আমি মনে করি যেটা একটা আরেকটার পরিপূরক। নারী আর পরিবার যেমন, নারী আর সমাজ হওয়া উচিত ছিল, নারী এবং রাষ্ট্র কিংবা নারী আর বিচার, যেই ব্যবস্থা বিচার, সেখানেও কিন্তু আমরা বৈষম্য আমরা দেখি। এখন দেখেন বিভিন্ন
অনেক রকম সহিংসতার যে ঘটনা, সেখানে কিন্তু আপনি ধর্ষণ, আমরা যদি বলি গণধর্ষণের মতন ঘৃণ্য যে অপরাধগুলো আছে, নারীর প্রতি সহিংসতার চরম নিকৃষ্ট যে উদাহরণ, সেখানে কিন্তু মৃত্যুদণ্ডের মতন কঠোর সাজা আছে। সেখানে অ্যাসিড নিক্ষেপটা যেমন মৃত্যুদণ্ডের বিধান এবং আইন কানুন প্রয়োগের মাধ্যমে কমে এসেছে সমাজে। এখন এই ধর্ষণ, গণধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, এটা কমে আসতে হবে। তখনই কমবে, একজন আইনজীবী হিসেবে আপনাকে আমি বলি, যে যখন আমরা দেখব সত্যিকার অর্থে কোনো রকম ইন্টারফেয়ারেন্স ছাড়া তদন্ত হচ্ছে। রাজনৈতিক, আমরা দেখেছি ইন্টারফেয়ারেন্স, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সায় গত ফ্যাসিস্ট আমলের একদলীয় কর্তৃত্ববাদী যেই সরকার ছিল, সেখানে একটা মনে হচ্ছিল যে একটা গোল্ড কয়েন তারা পেয়ে গেছে, সোনার চাবি পেয়ে গেছে, যে আওয়ামী লীগ করলে কিংবা আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট হলেই তাদের বিচার হবে না, তাদের কোনো আইন কানুন নিয়ম কানুন কিছুর মধ্যেই তাদেরকে আসতে হবে না, তারা ওই একটা পেয়ে গেছে। যেমন একটা আমাদের এখানে এই বিভিন্ন বিষয়টা রাষ্ট্রের আপনার কাছে রাষ্ট্রদূতরা আবার যখন আসবো, থাকেন তখন যেমন আপনার কাছে এই বিষয়টা নিয়ে আবার আসবো। সৈয়দা ফারজানা, আপনার কাছে জানতে চাচ্ছি, নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য, ছবি পরিবেশন থেকে বিরত থাকার জন্য আমরা দেখেছি আহ, 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 নারী সংস্কার কমিশন সুপারিশ করেছে। এসব বন্ধে আইন সিকিউরিটি অ্যাক্ট রয়েছে। আইনের সঠিক প্রয়োগ না হওয়ার কারণে কি নারী বিদ্বেষ নিপীড়ন বন্ধ হচ্ছে না এবং এটার সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে? সমস্যা কি আইন প্রয়োগের নাকি আইনের? সমস্যা আইন প্রয়োগ থেকে বা আইনে, এখানে আইনজীবী মুন্নিয়াপা আছেন, আমি ওনার উপর এটা ছেড়ে দেবো, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যখন আমি কাজ করতে গেছি, নারী উপর বিদ্বেষমূলক যে বয়ানটা আপনি দেখবেন, রনি ভাই, আমি আপনাকে রনি ভাই বলছি, রনি ভাই আপনি এটা দেখবেন, এগুলি কোত্থেকে আসে? এমন জায়গা থেকে আসে যেটা হচ্ছে স্টেজের উপরে। আমাদের কিন্তু একটা পারসেপশন আছে, আপনার জনতা থাকবে একটা লাইনে, যে স্টেজের উপর থাকে তার মানে কি তাকে মানুষ ফলো করছে, তাই তো? সেই সকল জায়গা থেকে যদি নারীর বিদ্বেষে কোনো একটা শব্দ চলে আসে, তাহলে কিন্তু সেটা তার ফলোয়ারদেরকে অনেকটা ক্ষেত্রে উৎসাহিত করে ওই ধরনের শব্দ ব্যবহার করার জন্য। এটা একটা সামাজিক বিষ বৃক্ষ আপনি যদি বলেন, মানে এইটা এমন ভাবে ছড়িয়ে গেছে এখন এক সমাজে। এবং আপনি যেটা উল্লেখ করলেন, এটা আমি শুধু গত সরকার বিগত সরকার তো বলবো না, এটা অনেক দিনের একটা প্রসেস। এই প্রসেসটা থেকে কি কেউ বেরিয়ে আসতে পেরেছে? কোনো কি রাজনৈতিক নেতা বা নেত্রী আছেন যারা সুযোগ বুঝে কখনো নারীকে অবমাননা করেন নাই, কোনো নেত্রীকে অবমাননা করেন নাই, তার চেহারাকে নিয়ে, তার এডুকেশন সিস্টেমকে নিয়ে, তার কথা নিয়ে, তার ল্যাঙ্গুয়েজকে নিয়ে তুলোধুনো করেন নাই? এমনকি কোন দলের নেতা নেত্রী আছেন যে কোন ধরনের অশ্লীল শব্দ প্রয়োগ করেন নাই? আমার মনে হয় এটা পাওয়া যাবে না। যেহেতু 17 বছরের একটা বিশাল রেজিম আমাদের এখানে কাজ করে গেছে, বাংলাদেশে কাজ করে গেছে, এবং তাদের পরিণতি আমরা দেখেছি, এই জন্য তাদেরকে উদাহরণস্বরূপ হিসেবে নিয়ে আসা খুবই স্বাভাবিক। তার মানে এই না যে বাকিরাও সবাই পিছিয়ে আছে। নারীকে যখনই টার্গেট করা গেছে তখন কিন্তু সকলেই সামনে চলে এসেছে। যেহেতু আমি সাংবাদিকতায় কাজ করি, গণমাধ্যমের একটা ভূমিকা, এটা নিয়ে আমি বলার একটা প্রয়োজনীয়তা বোধ করি। এখনকার দিনে আমরা যে সকল সিনেমা দেখছি, যে সকল কন্টেন্ট দেখছি, সেখানেও কিন্তু নারীর প্রতি সহিংসতা একটু একটু করে হচ্ছে। এখানে আমাদের দেশে এত বিজ্ঞ আইনজীবীরা আছে, তারা কিন্তু বিভিন্ন কন্টেন্ট দেখে সেটা নিয়েও রিড করতে পারেন, লিগাল অ্যাকশনে যেতে পারেন। যে অযথা আমি একটা সিনেমার মধ্যে, সিনেমা ইজ এ ফিকশন, এটা নিয়ে একটা অনেক বড় ডিবেটের কাজ, আমি এখানে এভাবে দেখতে চাই, ওখানে দেখতে চাই, কিন্তু কোনো অপরাধকে যদি আপনি হঠাৎ করে হিরোইটিক ভাবে সামনে নিয়ে আসেন, তাহলে সেটা কিন্তু সমাজের উপর প্রভাব বিস্তার করে। ঠিক সেইভাবে যদি স্টেজের উপর থেকে কোনো নেতা বা কোনো বয়ানের সময় নারীকে তেঁতুল বলা হয় বা লিচু বলা হয়, দিস ইজ অ্যাবসলিউটলি, মানে বলার মধ্যেও যে একটা ব্যাপার আছে, বলেও যে মানুষকে অবমাননা করা যায়, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এভরিথিং ইজ নট ফান, এভরিথিং ইজ নট ইউর কালচারাল অর পলিটিক্যাল অস্ত্র, যেটা দিয়ে আপনি ব্যবহার করে একজন নারীকে ধস নিয়ে আসতে পারেন। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন সামগ্রিক আলোচনা করব, যেটা আপা অলরেডি উল্লেখ করে ফেলেছেন, আমি ওনার সাথে একমত, সংরক্ষিত আসন বা না আসন দিয়ে, সেখানে আপনাকে এটাও দেখতে হবে যে পলিসি আমাদের কি বলে, পলিসি কি আমাদের ক্ষেত্রে সেই সুযোগটা করে দিয়েছে কিনা, যে এখনো আমরা সংরক্ষিত আসন ছাড়া সামনে আসতে পারবো কিনা, বা সেই ফাইটটা দেওয়ার পলিসি তৈরি হয়েছে কিনা। আমি কিন্তু কখনো যোগ্যতা নিয়ে বলছি না রনি ভাই, প্লিজ এটা সবসময় একটু মাথায় রাখবেন। পলিসি হচ্ছে মেইন জিনিস। আমরা সবসময় একটা কথা বলি, মেয়েকে পড়ালেখা করাও,
মেয়েকে চাকরি বাকরি করতে দাও বা তার পছন্দের যে কোনো প্রফেশনে আসতে দাও, কিন্তু তারপরে আমি ডেডিকেটেডলি রাজনীতি করতে চাই, কথার কথা আমি ডেডিকেটেডলি রাজনীতি করতে চাই, আমি কি সেটা হঠাৎ করে শুরু করতে পারবো? ধরেন আজকে আমার মনে হলো জুলাই আন্দোলন দেখে যে হ্যাঁ আমার অনেক পলিটিক্যাল ভিউ, খুবই দারুণ ব্যাপার, আমি তো একটু রাজনীতিতে আসতে চাই, আমার হয়তো স্টুডেন্ট লাইফে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, সেক্ষেত্রে আমার স্টেপটা কি হতে পারে? সেখানে কি পলিটিক্যাল পার্টিরা ওরকম ভাবে হাত মেলে দিয়েছে যে হ্যাঁ তোমরা আমাদের সাথে আসো, রেদার দেন কোনো কালচারাল মানে সেলিব্রিটি ছাড়া তাদের জন্য তো একটা ডোর ওপেন থাকে, কেন সেই ডোর ওপেন থাকে সেটা আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে যাব যে কোনো ধরনের আপনার এই প্রশ্নের রেজ ধরে আমি ফাইমা নাসরিন মুন্নি আপনার কাছে আসতে চাচ্ছি। দুইটা বিষয় এখানে রেজ হয়েছে। একটা হচ্ছে আপনি বলছিলেন একটু আগে আপনার দল সরাসরি নির্বাচনের বিষয়টা আপনি বলছিলেন, নারীদের সংরক্ষিত আসনটা আপনি নিজে অপোজ করেছেন, কিন্তু আমরা দেখেছি নারী সংস্কার কমিশন এবং কিংবা নির্বাচন সংস্কার কমিশনের যে রিপোর্টে ওখানে বলা হয়েছিল, সুপারিশে বলা হয়েছিল এগুলো আপনার 100 করার পর এগুলো সরাসরি নির্বাচনের জন্য আপনার দল এটা এই মুহূর্তে বিরোধিতা করেছে, বিএনপি এক। আর দ্বিতীয়ত যেটা সৈয়দা ফারজানা বলছিলেন, আপনার কাছে যে প্রশ্ন রেখে গেছেন, নারীরা ইচ্ছা করলে কি রাজনীতিতে রাজনৈতিক দলে প্রবেশ করতে পারবে কিনা, একটু স্মরণ করিয়ে দিই আপনাকে। আপনার মনে আছে আরপিওতে গণপ্রতিনিধি আদেশ আরপিওতে বলা হয়েছিল রাজনৈতিক দলগুলো 33% নারী সদস্য রাখার শর্ত পূরণ করবে, কিন্তু সেই শর্ত কিন্তু পূরণ হয়নি। তাই নির্বাচন কমিশনের উচিত ছিল সেই মুহূর্তে তাদের কৈফিয়ত চাওয়া, সেটাও চাওয়া হয়নি। কিন্তু এখন রাজনৈতিক দলগুলো কি 33% না হোক 20%ও কি নারী নেতৃত্ব নিশ্চিত করতে পারছে? দেখেন, আমি ছোট ছোট করে আগে একটু প্রশ্নগুলোর উত্তর দিই, তারপরে অন্য কথায় যাই। 33% গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দলে নারীদের উপস্থিতি এবং অংশগ্রহণ থাকতে হবে 33%, সেটা নিয়ে আমরা বিএনপি কিন্তু কাজ করছি। আপনি জানেন যে আমাদের দলের মধ্যে বহু নারী নেতৃত্ব যারা আছেন, ওনারা নিজেদেরকে কিভাবে অসম্ভব মানে কষ্ট করে একদম তৃণমূল থেকে তারপর কেন্দ্রীয় রাজনীতিতে নিজেদেরকে কিভাবে উপস্থাপন করছেন সেটা আপনারা দেখছেন। নারীরা ইচ্ছা করলেই কি রাজনীতিতে আসতে পারেন? হ্যাঁ, কেন পারবেন না? আমি এসছি, আমাকে দেখছেন, আমি তো এসছি, আমার মতন হাজার হাজার নারী তারা তো এসছেন, একদম তৃণমূল থেকে শুরু করে ওপর পর্যন্ত। বিশেষ করে আমাদের দেশনেত্রী উনি কিন্তু অত্যন্ত এনকারেজ করেন নারী নেতৃত্বকে, কাজেই এখানে কোনো কন্ট্রাডিকশন আমি দেখি না। আর দলের পলিসি একটা, আর এটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে আমার একটা পার্সপেক্টিভ আছে, আমার একটা ন্যারেটিভ আছে। আমি যে সরাসরি নির্বাচনের যে বিষয়টা আমি বলেছি, এটা আমার ব্যক্তিগত মতামত। আর দেখেন, পলিসি নারীদের বিষয়ে যে 2 বছর মেয়াদী, দীর্ঘমেয়াদী পলিসি, মধ্যমেয়াদী কিংবা স্বল্প মেয়াদী যে পলিসি, না সেই রকম পলিসিতে আমরা স্ট্যাটাস অফ দ্য উইমেন, যেমন জাতিসংঘে আমরা যখন যাই বিভিন্ন সভা সমাবেশে, সিডো বলে ওখানে যে একটা সনদ আছে, আমার বন্ধু যিনি আছেন নারী সাংবাদিক, আমি ওনার সব কথার সাথে একমত, শুধু একটা কথার সাথে একদম একমত নই, সেটা আপনাকে বলে তারপর আবার সিডো সনদে আসব। সেটা হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জীবনে কোনোদিন, আপনিও বলতে পারবেন না, কোনো সাংবাদিক আজ পর্যন্ত বলতে পারেননি যে কোনো অশালীন শব্দ ওনার রাজনৈতিক প্রতিপক্ষ বা কাউকে নিয়ে কখনো কোনোদিন উনি করেছেন। আপনি যদি জানেন বলবেন। আর আমি যে কথাটা বলতে চাচ্ছি, সিডো সনদ কিংবা এই যে এই ধরনের নারীদের বিষয়ে যে পলিসি, সেখানে এগুলোর রিফ্লেকশন কিন্তু আসলে থাকা উচিত, যেটা খুব স্যাডলি এখন যদিও ওই যে হয়েছে, আমরা এর আগেও দেখেছি নারী বিষয়ক বিভিন্ন সময় এটা কমিশন হচ্ছে, মন্ত্রণালয়, নারী শিশু বিষয়ক অধিদপ্তর, আমরা এগুলো দেখেছি। আইন হচ্ছে, বহু নতুন নতুন আইন, আমরা আইন চাই না, আমি তো আইনজীবী, দীর্ঘদিন আছি সুপ্রিম কোর্টে, বহু আইন আছে। একটা আইন আমি ইফেক্টিভ দেখেছিলাম, যেটা আমি আপনাদের বলেছি, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন এবং অ্যাসিড অপরাধ দমন আইন। আপনি জানেন যে নারী শিশু নির্যাতন দমন আইনের অপপ্রয়োগ, আপনারা জানেন যে এই
বিচারগুলো সবগুলো মিথ্যা মামলা, আমি সেটা বলবো না, কিন্তু সমস্যা কি, কনভিকশন রেট ইজ সো লো, মানে এত কম। এটার উপর আমি বিচারে নারীদের সহিংসতা, নারীর প্রতি যে সহিংসতা, সেখানে তদন্তে কোন রকম ইনফ্লুয়েন্স, তদন্তে কোন রকম মনের কোনো কিছু দেখলে ফ্ল্যাশ করেন, একদম এক্সপোজ করে দেন, যেন কেউ কখনো এই পরিবর্তিত পরিস্থিতি হোক এবং সামনেও যে নারীর প্রতি সহিংসতা এই মামলাগুলোতে, সেটা ধর্ষণ হোক, অপহরণ হোক, হত্যা মামলা হোক, আপনি তো জানেন যে বহু মামলায় আমাদের, আমরা বলি ওয়াইফ কিলিং কেস, কত দুঃখজনক ভাবেন যে একটা আলাদা ইয়েই আছে আমাদের, ওয়াইফ কিলিং মানে স্ত্রী হত্যা মামলা। তো কেন ভাই এগুলো হতে হবে, কেন, কিসের জন্য? এই জিনিসগুলো আমরা দলমত নির্বিশেষে আমরা আমাদের মধ্যে কোন রকম বিভাজন তৈরি করলে পিছনে চলে যাবেন, অনেক ধন্যবাদ পিছনে। এক আপনার কাছে। জায়গায় দাঁড়িয়ে যারা আছেন আমাদের পুরুষ ভাই বন্ধু, আমাদেরই বাবা, আমরাই তাদের সাথে থাকি, ছেলেও আমাদের, কাজে সবাইকে নিয়ে হাঁটতে হবে, সবাইকে নিয়েই সামনের দিকে যেতে হবে। আমি সেটাই মনে করি, এবং আমি মনে করি যে একটা সময়ে হয়তো এটা হবে, হয়তো ইট উইল টেক সাম টাইম, এটাই আর কি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে, আইনজীবী হিসেবে আমার বহুদিনের অভিজ্ঞতায় এটাই বুঝি আমি, যে আমাদের সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশ, আমরা একটা গরিব উন্নয়ন দেশ, আমরা চেষ্টা করছি কালচার, নর্মস, ট্রেডিশন সবকিছু নিয়ে আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মক্ষেত্রে আমাদের যে উপস্থিতি, সেগুলো আমরা বাড়াবো। আমরা এমন না কারো কাছ থেকে আমরা কোনো সাহায্য চাচ্ছি, কিংবা না, আমার নিজের যোগ্যতায় আমরা তাদের সাথে হাতে হাত ধরেই সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। আমি একটু সৈয়দা ফারজানা, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আমরা গণ অভ্যুত্থানের মধ্যে, আপনি একটু আগেও বলছিলেন, গণ অভ্যুত্থানের সময় জুলাই গণ অভ্যুত্থানে প্রচুর নারীদের অংশগ্রহণ ছিল সারা দেশে। একটা এই অংশগ্রহণের মধ্যে যে নারীদের ভিতরে একটা রাজনৈতিক স্পৃহা, রাজনীতিতে অংশগ্রহণের একটা স্পৃহা তৈরি হয়েছে। যেসব তরুণ পরিশ্রমী মেধাবী নারী দেশ পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশ নিতে চাইছেন, তারা নিজেদের রাজনীতিতে যুক্ত করছেন, কিন্তু নারীদের সাধারণত আমরা দেখি অ্যাক্টিভিস্ট বলা হয়। নারীদের এই অ্যাক্টিভিস্ট বলা আপনি কিভাবে দেখেন? বর্তমানে নারীরা তার থেকে বেরিয়ে আসতে চাইছে। ইতিমধ্যে মূলধারার রাজনীতিতে অনেকেই অংশ নিচ্ছেন, তাদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছেন। যেমন ফাইমা নাসরিন মুন্নি, আমাদের মুন্নি আপা, উনিও তার একটা অবস্থান অনেক আগে থেকেই তৈরি করে নিয়েছেন। আপনার কি ধারণা, মূলধারা রাজনীতিতে যারা এই জুলাই অভ্যুত্থানে ছিলেন, আহ, তারা যদি অংশ নেন, তারা অবস্থান তৈরি করতে পারবে, নাকি রাজনৈতিক দলগুলো বা যেই আবার ঘুরে ফিরে আসে সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীদের অংশগ্রহণে বাধা করা, গ্রস্ত করা, সেটাই হবে, কোনটা? বিষয়টা হচ্ছে, আমরা বারবার যেটা নিয়ে কথা বলি, নারী অধিকারের সবচেয়ে বিষয় নিয়ে যেটা বলে যে আমার অধিকার আমাকে চাইতে হবে কেন, আমি তো জানি এটা আমার বেঁচে থাকার অধিকার, রাজনীতি করাও কিন্তু একটা অধিকারের মধ্যেই পড়ে। আচ্ছা আপাকে আমি জাস্ট ছোট্ট একটু বলতে চাই, আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত মুনিয়াপা, কিন্তু এটাও ঠিক, আমি কিছু মুখ দিয়ে বললাম না, কিন্তু আমার সহকারী বা আমার যারা সহকর্মীরা আছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এখন একটা ভূমিকা, অ্যাপলিটিক্যাল যারা, আমার মতো যারা অ্যাপলিটিক্যাল, তারা কিন্তু আশা করবে যে কোনো ধরনের নারীর প্রতি সহিংসতামূলক কোনো শব্দ বা আচরণ যেন বর্তমানে যারা রাজনীতি করছে তাদের মুখ থেকে বা তাদের আচরণ থেকে যেন নারীরা না দেখে, তাহলে কিন্তু বিশ্বাসটা ফিরে আসবে। বিশ্বাস কিন্তু মুখের কথা আছে না, বিশ্বাস ফিরে আসে কর্মকাণ্ডে। এবং নেত্রী, আপনাদের নেত্রী যদি সেটা ফলো করে থাকেন, সেটা যেন সবাই ফলো করে, সেটা আমরা কামনা করছি। ধন্যবাদ আপা আপনাকে কথাটা উল্লেখ করার জন্য। এবার আসি হচ্ছে আপনি যেটা বলছিলেন রনি ভাই, অ্যাক্টিভিস্ট বলা এটা একটা কালচারাল পলিটিক্স, এটা অবশ্যই একটা কালচারাল পলিটিক্স, কারণ ওই যে আয়ত্তে রাখা, অধিকার দিব, সংরক্ষণ করে রাখা, দিলাম কি দিলাম না, এই যে পলিটিক্স এর মাঝখানে একটা বিশাল জনগোষ্ঠী, নারীর থেকে এখন যদি আমরা বের হয়ে আসি, বিষয়টা হচ্ছে বিশাল একটা জনগোষ্ঠী, পুরো বিশ্বের, বাংলাদেশের তো বটে, পুরো বিশ্বের একটা বিশাল জনগোষ্ঠীকে আয়ত্ত করে রাখার জন্য যে একটা কালচারাল পলিটিক্স সবসময় খেলে আসা হচ্ছে, সেটাই হচ্ছে সে পলিটিক্স করে নাকি মানে অ্যাক্টিভিস্ট। সে আসলে এটার মধ্যে পার্থক্যটা কি, সে কে নিয়ে অ্যাক্টিভিস্ট, তার মানে বক্তব্যটা কি,
কোন একটা পলিটিক্যাল স্টেটমেন্টই তো, কোন একটা রাষ্ট্রীয় ভাবে কোনো কিছুর যদি তার মতামত প্রকাশ করতে হয় বা বিরোধিতা করতে হয়, সেটা নিয়ে তো কোনো নারীর কোনো কথা বলছে বা কোনো পুরুষও কথা বলছে। আমি তো অনেক পুরুষ ফেমিনিস্টকেও চিনি, আপনিও চিনেন, আমার বিশ্বাস আপাও চেনেন। তাহলে সেক্ষেত্রে এই ধরনের বিশেষায়ন করা শুধুমাত্র সে আয়ত্ত করে রাখার যে ক্ষমতা প্রকাশ এবং ক্ষমতার প্রণয়ন, সেটাই আমি মনে করি। একটা মেয়ে যখন, নারী যখন একজন মানুষ হিসেবে কোনো কিছু নিয়ে সামনে আসবে, অবশ্যই তার একটা অবস্থান আছে। এখন আপনি যদি তাকে নাম দিয়ে বলেন না তো অ্যাক্টিভিস্ট, আমি তো তাসনিম জারাকে অ্যাক্টিভিস্ট হিসেবে দেখি না, সে আমার কাছে এখন পলিটিক্যাল একজন পার্সন। তাসনুবা জাবেদ, উনি একজন আমার কাছে পলিটিক্যাল পার্সন। মুন্নি আপা আমার কাছে একজন পলিটিক্যাল পার্সন। আমি তাকে কখনোই বলবো না যে উনি হচ্ছেন আইনগত অ্যাক্টিভিস্ট বা আমি সাংবাদিক অ্যাক্টিভিস্ট। আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমার যেহেতু পলিটিক্যাল কোনো মানে যেহেতু পরিচয় নাই, হয়তো আমি সেটা চাইও না। আমি আমার প্রফেশন নিয়ে আপনাদের সামনে আসতে চাই এবং সেটাই হচ্ছে আমার মূল খুঁটি। এই খুঁটিটাকে নড়বড়ে করে দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের কালচারাল পলিটিক্যাল শব্দ ব্যবহার করা হয়, যে ও তো আসলে পলিটিক্স বোঝে না, ও তো অ্যাক্টিভিস্ট, তাহলে ওকে একটু সাইড লাইনে রাখো। তাহলে আমরা দেখি মূলধারা মানে পলিটিক্স কি বলে, মূলধারা বলতে কি বোঝায়। আপনি যদি জুলাই আন্দোলনটা দেখেন, এখানে মূলধারা কি ছিল? অ্যাপলিটিক্যাল, যারা রাজনৈতিক ভাবে কোন দলকে রিপ্রেজেন্ট করে নাই। এখন আমরা তর্কের খাতিরে বলতেই পারি ওখানে আওয়ামী লীগের লোক ছিল না, ওখানে বিএনপির লোক ছিল, ওখানে অমুকের লোক ছিল, ওখানে এখন যে দলটা তৈরি হয়েছে এনসিপির লোক হয়তো তখন ছিল। বাট তখন ওই 20টা দিন বা 22টা দিন যারা রাস্তায় ছিল, তারা কি কোনো ব্যানার নিয়ে নেমেছিল? তারা কি কোনো স্লোগান দিয়েছে নিজেদের কোন দলকে নিয়ে, কোন নেতা নেত্রীকে নিয়ে? তারা দেশকে নিয়ে স্লোগান দিয়েছে। এই জিনিসটা মনে হয় এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বোঝা উচিত, যারা বিশেষ করে পলিটিক্স করে, যারা আমাদেরকে লিড দিবে। আমরা আশা করি যারা আমাদেরকে লিড দিবে তারা মানুষের কথা শুনবে, তারা মানুষের ভয়েসটা বুঝতে পারবে, মানে আত্মস্থ করবে এবং সামনে আসবে। অ্যাপ পলিটিক্যাল, যারা আন্দোলন করেছে, মাঠে লড়েছে এবং তারা নিজ নিজ জায়গায় চলে গেছে কোনো ধরনের কোনো আসন চাওয়া ছাড়া, সেইখানে সে বিশাল জনগোষ্ঠীর মাঝে পুরুষ যেমন ছিল, নারীর একটা বিশাল অংশ ছিল, যেটা আমি উল্লেখ করেছি। আরেকটা ভিডিওর কথা আমি উল্লেখ করতে চাই রনি ভাই, যে এই যে আমরা অ্যাক্টিভিস্ট বা পলিটিক্যাল বডির মাঝখানে মেয়েদেরকে খালি আটকে রাখতে চাই। যেই মা একজন রাস্তায় নেমেছে, সে বলছে যে বাবা আমার বয়স হয়ে গেছে, আমি তো যেতে পারতেছি না, তোমরা পানি খাও। আপনি তাকে কিভাবে বিশেষায়িত করবেন? অ্যাক্টিভিস্ট বলবেন নাকি পলিটিক্যাল পার্সন বলবেন, নাকি বলবেন যে অমুক দলের লোক ছিল? এটা যদি বলতে চান, আমি যেহেতু রাস্তায় দেখেছি, আমি বলবো যে না, এরা আসলে কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করার জন্য রাস্তায় নামেনি। তাহলে এখান থেকে উত্তরণের পন্থাটা কে নিয়ে আসবে? এইখান থেকে উত্তরণের কথা মানুষের মাথায়, ওই যে আমরা একটা থাকি না, যে মানুষ যখন শুনতে 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 একটা পজিটিভ জিনিসকে আত্মস্থ করে ফেলে, সেটা কিন্তু বিশ্বাসে পরিণত হয়। এখানে কিন্তু এখনকার যারা পলিটিক্স করছেন, তরুণ হোক, প্রবীণ হোক, নবীন হোক, তাদের উপর কিন্তু এই দায়িত্বটা বর্তায় এই বিশ্বাসটাকে একটা পিলারে পরিণত করার। আমরা আসলে যারা নেমেছি, নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই পিলার। এখানে সবাই পলিটিক্যাল বিশ্বাসটা রাখে বলে নেমেছে। তারা রাষ্ট্রের অবস্থা বুঝে, যে রাষ্ট্রের অবস্থা 1% বুঝে, সে পলিটিক্যালি সাউন্ড। তো তা কেউ যদি রাষ্ট্রের অবস্থা বুঝে রাস্তায় নামতে পারে, তার মানে আপনার পলিটিক্সের মানে প্যাচ ঘোচ যা আছে সেগুলো হয়তো বোঝে। এটাও আপনাকে মেনে নিতে হবে, বাংলাদেশের মানুষজন আসলে অনেক সহনশীল। হয়তো সবসময় ফেটে পড়ে না, বাট যখন ফেটে পড়ে আমরা দেখেছি তখন রেজাল্ট আসলে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষেই যায়। ধন্যবাদ আপনাকে। আইমান নাসরিন মুন্নি, আপনার কাছে একদম সর্বশেষ আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ছোট্ট করে জানতে চাচ্ছি, আপনার কিছুদিন আগেই যে সংস্কার কমিশন হয়েছে, নারী সংস্কার কমিশন, সেখানে যে রিপোর্ট সুপারিশ দিয়েছে, সেখান থেকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। নারীর প্রতি সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ যথাযথ সংবেদনশীল আচরণ ও দৃষ্টিভঙ্গি তৈরির মতো সামাজিক সচেতনতা বিষয়ক যে কর্মসূচিগুলো দরকার, যেখানে সুপারিশ করা হচ্ছে, সেগুলো করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কি ধরনের ভূমিকা রাখতে পারে, অথবা আপনি একজন নারী রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখেন নারীর প্রতি সম্মানজনক, মর্যাদাপূর্ণ এবং যথাযথ সংবেদনশীল একটি আচরণ? আমি মনে করি কি, সংস্কার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে আজকে সংস্কারটা হবে তারপর থেমে যাবে, ফুল স্টপ, কখনো না। এটা চলতে থাকবে। এটা যেমন আজকে থেকে 20 বছর আগের সংস্কার, সেটা যেই বেলাতেই হোক এক ধরনের, 10 বছর আগে ছিল আরেক রকম। আজকে সংস্কার সময়ের সাথে সাথে, যেহেতু আমাদের দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি মর্যাদা, আমাদের নারীর কর্মক্ষেত্রে ভীষণ রকমের উপস্থিতি, নারীদের অর্থনৈতিক যে মুক্তি, নারীর ক্ষমতায়ন, এগুলো সব কিছু, নারীর রাজনৈতিক অংশগ্রহণ,
প্রত্যেকটা জিনিসই আমি আবারও বলবো যে এগুলো যে দৃষ্টিভঙ্গি একজন নারীকে দেখার, সেটা শুরু হয় পরিবারে। পরিবার থেকে এটা রিফ্লেকশন আমরা দেখি সমাজে, এবং সেখান থেকে যায় রাষ্ট্রে। কাজেই এগুলো একটাও বিচ্ছিন্ন কোনো বিষয় আসলে নয় যে আজকে আমি বলবো আমার দিকে কিন্তু মর্যাদার দৃষ্টিতে তাকাতে হবে। না, ইট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে, ভেরি সরি। কিন্তু এটা হবে, সমাজে হবে, পরিবারে হবে, রাষ্ট্রেও হবে, যখন সত্যিকার অর্থেই আমাদের ওভারঅল যেই বিষয়টা আছে পিতৃতান্ত্রিক আমাদের সমাজের যেই ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক যেই ব্যবস্থা, আমাদের কালচারাল, আমাদের সবকিছু, ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো সবকিছু মিলিয়েই হাঁটি হাঁটি পা করে আমরা মনে করি যে আমরা আছি, আমরা ছিলাম, এবং ভবিষ্যতেও নারী তো থাকতেই হবে, কারণ নারীই মা, নারীর স্ত্রী, নারী কন্যা, জায়া স্ত্রী, জায়া জননী, সবই তো নারী। কাজেই এটা আমি মনে করি যে ওই পিতৃতান্ত্রিক মন মানসিকতা এবং নারীদেরকে নিয়ে একটা সমাজে আগাতে হয়। আমরাও আগাবো, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি নতুন নতুন আইনের পক্ষপাতী মোটেই না। আমি মনে করি কিছু আইন বিলুপ করে দিক, আর কিছু আইন সত্যিকারের অর্থে প্রয়োগ করুক। সত্যিকারের অর্থে তদন্ত সঠিকভাবে হোক, বিচার মানে ট্রায়াল যেটা ঠিকভাবে হোক, যেখানে প্রসিকিউশন শক্তিশালী ভূমিকা রাখবে, যেখানে সত্যিকার অর্থে একজন নারী যদি ধর্ষণের মতন ঘৃণ্য অপরাধের শিকার হন, সেখানে এটা কনভিকশন হবে এবং মৃত্যুদণ্ড কার্যকর হবে দেখে আর 10টা পুরুষ এই ধরনের কাজ ভুলে যেন না করে। আমি সেই সমাজটা দেখতে চাই, আমি সেই রকম পরিবারের মানুষ হতে চাই, আমি সেই রকম রাষ্ট্র, নারী বান্ধব একটা রাষ্ট্র আমি স্বপ্নে দেখি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আজকে এখানে শেষ করছি, সময় স্বল্পতার জন্য অনেক প্রশ্ন ছিল। আরেকদিন নিশ্চয়ই আমরা বসবো এবং কথা বলবো। আপনাদের দুজনকে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। প্রিয় দর্শক, একজন সাধারণ নারী তার মেধা, দক্ষতা, যোগ্যতা দিয়ে রাজনীতিতে আসতে পারবেন, দেশ পরিচালনা অংশ নিতে পারবেন, সেরকম কোনো পথই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নেই বা কখনো তৈরি হয়নি। নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, নারীর স্বাধীনতা, এসব শব্দে বা এসব বিষয়ে সভা, সেমিনার, পত্রপত্রিকা মুখর থাকলেও আদতে আমাদের রাজনৈতিক মহল নারীকে কখনো সামনে আসতে দেয়নি বা দিচ্ছে না। কেন? এই অচলায়তন ভেঙে নারীদের এগিয়ে আসতে হবে। কেউ তাকে এগিয়ে যাবার পথ করে দেবে না। নিজের পথ নিজেকেই করে নিতে হবে। আজ এখানেই শেষ করব। দেখা হবে আগামী পর্বে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।